খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন বললেন ডাক্তার জাহিদ। কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর। হাদি হত্যার বিচার দাবিতে ৮ বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার হবে আশ্বাস উপদেষ্টা রিজওয়ানার। এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা তাসনিম জারার। জামাত জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি। এবং কুষ্টিয়ায় গড়াই নদীর ভাঙনে কয়েকদিনেই বিলীন ৫০ বিঘা জমি। গাজীপুরে সেতু সংস্কার না হওয়ায় চরম ঝুঁকিতে বহু মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থান অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শনিবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করেন তিনি। স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখান থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয় বলেও জানান ডক্টর AZM জাহিদ হোসেন। শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই উনি কেবিন থেকে সিসিইউ থেকে আইসিইউতে আছেন এবং আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আর স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আরও জানাচ্ছেন এমআর আসাদ। শনিবার দুপুর ১২টার কিছু পর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মেয়ে জাইমা রহমান এনআইডি ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করেন। এর ঘণ্টাখানেক পরে যান তারেক রহমান। প্রিয় নেতাকে দেখতে ইসি ভবনের সামনে ভিড় জমান নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতা। আঙুলের ছাপ দেয়া, ছবি তোলা ও আইরিশের চিত্র দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আধা ঘণ্টা পর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি। পরে ইসি সিনিয়র সচিব জানান, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নিবন্ধনের জন্য আবেদন করেছেন তারেক রহমান ও তার মেয়ে। আগামীকাল পূর্ণ কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হবে। ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি। কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নথিতে প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। এর আগে এনআইডি ডিজি জানান ৭ থেকে ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র নাম্বার তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে শুনেছি এই ধরেন ৭-৮ ঘন্টা হয়ে গেছে, কারো ২৪ ঘন্টা হয়ে গেছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল ১০টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমানকে শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় জুবায়ের রহমান চৌধুরীকে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও বাংলাদেশকে জাতীয় প্রভাবমুক্ত করার দাবিতে আজ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শনিবার মধ্যরাতে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন। আব্দুল্লাহ আল জাবের জানান, রোববার দুপুর ২টা থেকে ৮ বিভাগীয় শহরে একযোগে এ অবরোধ চলবে। এদিকে হাদি হত্যার বিচার দাবিতে রাতভর উত্তাল ছিল শাহবাগ। সেখানে গিয়ে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হবে।
অন্তর্বর্তী সরকার আমাদের শহীদ হাদিকে যারা খুন করেছে, সে সমস্ত চিহ্নিত খুনি, এর পিছনে যারা ছিল, সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে। 7ই জানুয়ারি 2026-এর মধ্যে এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায়, সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তাসনিম জারা জানান, খিলগাঁওয়ের সন্তান হিসেবে তার আজীবন স্বপ্ন ছিল নিজ এলাকার মানুষের সেবা করা। সংসদ সদস্য হিসেবে দেশের সেবা করার পরিকল্পনা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের হয়ে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি রক্ষায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার 9 আসন থেকে লড়বেন। জামাতে ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে এনসিপির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির 30 জন সদস্য। গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে শনিবার দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন তারা। এনসিপির নেতারা তাদের আপত্তি ভিত্তি হিসেবে দলের আদর্শ, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী 1 বছরে জামাতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের কথাও উল্লেখ করা হয়। সম্প্রচার অধ্যাদেশ ও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিজেসি আয়োজিত সম্প্রচার সম্মেলনের নীতি অধিবেশনে এই আশ্বাস দেন তিনি। আর বিপ্লবী পরবর্তী সরকার গণমাধ্যমের সংস্কার করতে না পারায় হতাশা জানান গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান সহ সাংবাদিক নেতারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। নিপীড়িত নিগৃহীত মানুষের কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা, কিন্তু প্রতিনিয়ত তারাও যে আক্রান্তের শিকার সে কথা বলবে কে? তাই তো এবারে বিজেসির সম্প্রচার সম্মেলনে ভয়হীন, স্বাধীন এবং নীতিনির্ভরতার আশ্বাস চাইলেন সম্প্রচার সাংবাদিকরা। শুধু আক্রান্তই নয়, কর্মক্ষেত্রের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন বিজেসির নেতারা। তাই তো হতাশা সুরেই বিজেসির চেয়ারম্যান বলেন, বিপ্লবী চরিত্রের এই সরকারও স্বাধীন, ভয়হীন গণমাধ্যম নিশ্চিত করতে পারল না। আর গণমাধ্যম কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন না হয় হতাশ কমিশন চেয়ারম্যান কামাল আহমেদ। আমি আশা করব যে এই গণমাধ্যম কমিশনের প্রয়োজনীয়তাটা আমরা সবাই উপলব্ধি করব এবং এই গণমাধ্যম কমিশন অচিরেই গঠনের জন্য আমরা সরকারের উপরে চাপ প্রয়োগ করব বা সরকারের কাছে আহ্বান জানাবো। আমরা সংক্ষুব্ধ যে এরকম একটি বিপ্লবী চরিত্রের সরকারের কাছ থেকেও আমরা এইরকম ভয়হীন স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পেলাম না। সরকার কমিশন গঠন করার পরেও সেই কমিশনের প্রতিবেদনের কি অবস্থা হয়েছে সেটি সেই কমিশনের প্রধান জনাব কামাল আহমেদ বলেছেন। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির বলেন, গণঅভ্যুত্থানের পরও গণমাধ্যমে এখনো বিশ্বাসযোগ্যতার সংকট রয়ে গেছে। বিশ্বাসযোগ্যতার সংকট পুরো মিডিয়ার, আমার আপনার সবারই, প্রিন্ট মাধ্যম সম্প্রচার মাধ্যমে তো তৈরি হয়েছে। এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, কিন্তু এটা উত্তুঙ্গে উঠেছিল গত বছরের শিক্ষার্থী গণঅভ্যুত্থানের সময়ে। এদিকে শুধু সরকারি নয়, নিজেদেরও সমালোচনা করতে গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সরকারের সমালোচনা সবসময় হবে, এটা সরকারের জন্য ভালো যে সরকার উইক পয়েন্ট গুলো বুঝতে পারে, কিন্তু সেলফ ক্রিটিসিজমটা আমাদের জন্য খুব জরুরি, সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের জন্য খুবই জরুরি। গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে এই মাধ্যমটাকে নিজের একটা ক্রিটিসিজম মেকানিজমে আসতে হবে। তবে সম্প্রচার অধ্যাদেশ সহ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনার বিষয়ে সরকার কাজ করবে বলে জানান তিনি। সম্প্রচার অধ্যাদেশে এর যেন প্রতিফলন থাকে এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। প্রেস কমিশন অর্ডিন্যান্স, সেখানেও সংস্কার কমিশনের মতামতগুলো আমরা যতটুকুন পারি ইনকর্পোরেট করব। এগুলো অনেকটাই অ্যাসপিরেশনাল, এটার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো নিয়ে এবং লিগ্যাল অ্যাসপেক্ট গুলো নিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। শুধু লোক বদলালেই দেশ বদলে যাবে না, বরং সিস্টেমটাকে বদলাতে সকল অংশীজনকে কাজ করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। শুধু লোক বদলে দিলেই দেশ বদলে যাবে না, সিস্টেম বদলাতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ,
ঢাকা। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনেক জায়গায় সূর্যের দেখা মিলেছে দেরিতে। কুড়িগ্রাম ও পঞ্চগড়ে এখনো শৈত্যপ্রবাহ শুরু না হলেও হিমেল বাতাস, ঘন কুয়াশা আর শিশিরে জবুথবু জনজীবন। চুয়াডাঙ্গার ঘন কুয়াশা ও হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালে শীতজনিত রোগের চাপ বেড়েছে। শুষ্ক মৌসুমে নদী ভাঙনের কবলে পড়েছে কুষ্টিয়ার গড়াই নদী পাড়ের মানুষ। গেল কয়েকদিনেই নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 50 বিঘা জমি ও ফসল। এতে আতঙ্কে দিন কাটলেও নদী ভাঙন রোধে বাজেট নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্ল্যানিং কমিশনে নতুন প্রকল্প আসলে তখন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংস্থাটি। পার্থসারথী ঘোষের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। গেল 30 বছরেও এমন ভাঙন দেখেনি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া ও আগ্রাকুন্ডা এলাকার বাসিন্দারা। বর্ষায় ভাঙন হলেও এবার শুষ্ক মৌসুমে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন। গেল কয়েকদিনে প্রায় 50 বিঘা কৃষি জমি ও ফসল নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় 300 পরিবার ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গেল 4-5 বছর ধরে এই এলাকায় নদী শাসনের কাজ না হওয়ায় এমন ভাঙনের শিকার হচ্ছেন তারা। দাবি জানালেন দ্রুত বাঁধ নির্মাণের। আজ 15 দিন আগে ভাঙতেছে, আজ পর্যন্ত কেউ এসে দেখলেও না, কিছু করলেও না। ভাঙে যাচ্ছে, ভেঙে গেলে পরে এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোনে যাব? আমরা তো আতঙ্কে রয়েছি। কোন সময় দেখা গেল সাল ফল দিয়ে শুয়ে রয়েছে, রাত্রি দেখা গেল হয়ে গেল বস্তা মস্তা দিয়ে ঠেকাইতেন, পরে পাশে যা ব্যবস্থা করার করতে পারতেন। তাছাড়া আমরা এখন কোথায় যাবো এই ভাঙনের মুখে? এখন খুবই ভাঙন ভেঙে যাচ্ছে আমার বাড়ি ঘর, মানে আমার যাওয়ার মতন কোনো জায়গা নাই। আপনি সরকারের কাছে একটু আবেদন, আমার পদক্ষেপ নেন। ভাঙন রোধে এই মুহূর্তে সরকারি বরাদ্দ নেই, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর উপজেলা প্রশাসন বলছে পাউবোর সঙ্গে আলোচনা করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নদী ভাঙনের কোনো অর্থ এখন আপাতত নেই। আমরা যে একটা স্টাডি করতেছি, যে প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, ওরকম করার জন্য আমরা একটা সুপারিশ করছি অলরেডি। আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তো ওদের যেটা কথা হচ্ছে, বন্যার সময় এই প্রকল্পগুলোর মাধ্যমে ওরা এই কাজগুলো করে থাকে। তারপরেও তারা তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলতে চেয়েছে, এক্ষেত্রে যদি কিছু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় ওনারা চেষ্টা করবেন। আর আশ্বাস নয়, ভিটেমাটি ও কৃষিজমি রক্ষায় দ্রুতই স্থায়ী বাঁধ ও সংস্কারের দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। 40 বছর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাইকপাড়ায় নির্মিত সেতুটি দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে চলাচলের অনুপযোগী। উপায় না থাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে প্রায় 13 গ্রামের মানুষকে। বিষয়টি অবগত হয়ে জনদুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি সংস্কারে আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলী। আলহাজ হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। গাজীপুরের কালিয়াকৈরের পাইকপাড়া ও বড় গোবিন্দপুর মনীশিকদার খালের উপর গুরুত্বপূর্ণ এই সেতুটির বর্তমান অবস্থা এমন, দেখে মনে হচ্ছে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। উপায় না থাকায় চরম ঝুঁকিতে বাস, ট্রাক, অটোরিকশা সহ চলাচল করছে অন্তত 12 থেকে 13 গ্রামের মানুষ। বিভিন্ন অংশে পলেস্তারা উঠে রড বেরিয়ে এসেছে, ভেঙে গেছে সেতুর অনেক অংশ। তাই জনস্বার্থে দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলতা নিয়েও। ব্রিজের মাঝখানের পাটটুকু মানে খুলে যাওয়ার কারণে অল্প একটু সামান্য বাইজে রয়েছে। এখন এটা কোন সময় একটা ঝুঁকিপূর্ণ ব্রিজটা, এখন কোন সময় একটা দুর্ঘটনা ঘটে যায় এটা বলা যায় না। অর্ধেকটুকু ভেঙে গেছে এবং এটার পুরাটাই আপনার খুবই রিস্কি। এটা এখানে চলাচল করা, যে কোনো একটা পিকআপ উঠলে বা একটা অটো উঠলে আপনি এই ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকলে দেখবেন যে হ্যাঁ এটা খুব নাড়াচাড়া করতেছে। ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন একটা গাড়ি উঠলে এই ব্রিজটা যেরকম কাঁপে, মানে মনে হয় যেটা ভেঙে পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এই ব্রিজটা। সরকারের কাছে একটা আবেদন যে এই ব্রিজটা যাতে ঠিক করে দেয়। এই ব্রিজটার কারণে আমাদের পারাপার খুব সমস্যা হয়। গ্রামের মানুষ এখান দিয়ে আর কি যাতায়াত করে, মানে সবাই ঝুঁকি নিয়ে আর কি চলাফেরা করে। এটা দ্রুত মানে এলাকাবাসী আমরা দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। জনদুর্ভোগের কথা স্বীকার করে দ্রুতই ব্রিজটি সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। এই ব্রিজটি সম্পর্কে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি
যেন দ্রুত এটার সরজমিনে পরিদর্শন করে এটার প্রস্তাবনা প্রেরণ করে এবং লোকজনের দুর্ভোগ লাভের জন্য এখানে নতুন কোনো ব্রিজ দ্রুত স্থাপন করে দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে 24 সেন্টিমিটারের এই সেতুটি দ্রুতই মেরামত করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। নরসিংদীতে স্থানীয়ভাবে উৎপাদিত সরিষা তেলের দাম গত 6 মাসে 6 বার বেড়েছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। কাঁচামাল সহ পরিবহন ও বিদ্যুৎ খরচ বাড়ায় তেলের দাম বেড়েছে বলে দাবি উৎপাদকের। সংকট নিরসনে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কাঁচামাল আমদানির সহজলভ্য করার দাবি তাদের। সংকট নিরসনে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। নরসিংদীতে বর্তমানে 20টি মিলে সরিষা তেল উৎপাদন হচ্ছে। চাহিদা থাকা সত্ত্বেও তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংকটের অজুহাতে দফায় দফায় দাম বাড়ছে তেলের। গত 6 মাসে 6 বার দাম বাড়ায় বর্তমানে 270 টাকায় বিক্রি হচ্ছে সরিষার তেল। ফলে বিপাকে পড়েছেন ভোক্তারা। 6 মাসে দ্বিগুণ বাড়ছে। এইভাবে যদি সকল দ্রব্যমূল্যের দামই বাড়তে থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে? সরিষার তেলের লিটার 270 টাকা বিক্রি হচ্ছে। এদিকে মিল মালিক ও খুচরা ব্যবসায়ীরা জানান, আগের চেয়ে বর্তমানে সরিষার দাম 3 গুণ বেড়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ কম হওয়ায় তা ভোক্তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। বেশ কিছু সরিষা তেলের ফ্যাক্টরি আছে ছোট বড়, তারা তেল চাহিদা অনুযায়ী আমাদেরকে দিতে পারতেছে না, আমরাও নিতে পারতেছি না তেলের দাম বাড়ার কারণে। দফে বাড়তে বাড়তে এখন 260 থেকে 80 টাকা লিটার হয়ে গেছে সরিষার তেল। সরিষা মানে এই দাম বৃদ্ধি পাওয়াতে আমাদের তেল দামটা একটু বাড়াতে হয়েছে, নতুবা আমাদের পোষে না। বাজারে নতুন সরিষা আসলে সংকট কেটে যাবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। সরিষার এখন এখন নতুন সরিষা প্রায় আবার আসবে, হয়তো আগামী প্রায় 1 মাসের মধ্যেই সেই সরিষাটা চলে আসবে। তো নতুন সরিষা আসলে আমাদের এই তেলের দাম অনেকটাই কমে যাবে। বাজার স্থিতিশীল রেখে তেল প্রাপ্তি সহজলভ্য করবে প্রশাসন, এমনটাই দাবি ভোক্তাদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রয়কারীদের লাইসেন্স বাতিলের উদ্যোগে দিনাজপুরে বিএডিসি এর সার ডিলার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের মনগাজীতে ফাতেমা করিম স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আবুল কাশেম। কুষ্টিয়ার কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম পারভেজ রহিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও অসহায় দরিদ্রদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। দেশজুড়ে চলমান মব, সংবাদপত্র ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা এবং উগ্রবাদী হুমকির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ব্যস্ততায় হারিয়ে যাওয়া সম্পর্কগুলো আবার জীবন্ত হোক, এই স্লোগানে ফেনীর ছাগলনাইয়ায় ফ্রেন্ড সার্কেলের আয়োজনে ছাগলনাইয়া সরকারি কলেজে শীত উৎসবের আয়োজন করা হয়। এতে কলেজের প্রাক্তন প্রায় 400 শিক্ষার্থী অংশ নেয়। নারায়ণগঞ্জে সুশাসনের জন্য নাগরিক, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মানিকগঞ্জে 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এই সময় দেশ ও বিদেশ থেকে আগত প্রায় 2 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে পৌর যুবদলের মিলাদ ওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন 21 বছরে পদার্পণ করেছেন। এই উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়। গণভোট 2026 সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে গণভোটের প্রচার ও জনসচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশালে হিজলায় কাউরিয়া বাজারে গণসংযোগ করেন বরিশাল 3 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রার্থী মুফতি সৈয়দ আবুল খায়ের। মানিকগঞ্জের ঘিওরে বানিয়াজুরি প্রগতিশীল যুব সমাজের উদ্যোগে 2 শতাধিক অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া দৌলতপুরে মানব কল্যাণ সংগঠনের আয়োজনে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ময়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।
তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, বিএনপির শরিকদের কেউ ধানের শীষে, কেউ দলীয় প্রতীকে লড়বেন। জামাতের সঙ্গে সমঝোতা প্রশ্নের সংকটে এনসিপি। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ। তারেক রহমান নির্বাচন করবেন ঢাকা থেকেও। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, দলজোটে ভাঙাগোড়ার খেলা। ভোটার নিবন্ধনের কাজ সম্পূর্ণ করলেন তারেক রহমান। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড। শেষ সময়ে কয়েক আসনে প্রার্থী পরিবর্তন বিএনপির। জামাতের সঙ্গে জোটে আপত্তি এনসিপি। সমকাল শিরোনাম করেছে, জামাতের জোটেই যাচ্ছে এনসিপি। 11 আসনে বিএনপির মনোনয়ন বদল, 5টিতে বিক্ষোভ। শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল। বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসা ভবন। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, আগ্রহের কেন্দ্রে তারেক রহমান। নতুন প্রধান বিচারপতির শপথ আজ। জোট নিয়ে এনসিপিতে ঝড়। সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া। মব সন্ত্রাসের পর কথা হয়, বিচার হয় না। কারো শরীরে বুলেট, কারো বুলেটের ক্ষত। এরপর আমার হাতে আছে যুগান্তর। যুগান্তর শিরোনাম করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি দৃশ্যমান হলেও সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জ। হাদি ও ছোট ভাইয়ের কবর জিয়ারত। জামাতের সঙ্গে জোট নিয়ে ভাঙনের পথে এনসিপি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কাল। বিএনপির কিছু প্রার্থী পরিবর্তন ও রদবদল। স্বতন্ত্র প্রার্থী হবেন তাসনিম জারা। এরপর আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার শিরোনাম করেছে, জামাত কোশ্চেন ডিপেন্ডস রিফট উইদিন এনসিপি। সিট শেয়ারিং ম্যাথ গ্রো কমপ্লেক্স ফর জামাত। খালেদা জিয়া গোয়িং থ্রু ক্রিটিক্যাল ফেজ। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন বললেন ডাক্তার জাহিদ। কেবিন থেকে সিসিউতে স্থানান্তর। হাদি হত্যার বিচার দাবিতে 8 বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার হবে, আশ্বাস উপদেষ্টা রিজওয়ানার। এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনে ঘোষণা তাসনিম জারার। জামাত জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির 30 নেতার চিঠি। এবং কুষ্টিয়ায় গড়াই নদীর ভাঙনে কয়েকদিনেই বিলীন 50 বিঘা জমি। গাজীপুরে সেতু সংস্কার না হয় চরম ঝুঁকিতে বহু মানুষ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।